নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বর্ধমান। তো আজকে আমরা এই বর্ধমান এসেছি, এই বর্ধমানের বেশ কিছু জায়গা ঘুরে দেখার জন্য। আর আমি এসেছি এই শহরের ফেমাস সীতাভোগ আর মিহিদানার টেস্ট করার জন্য। তো সীতাভোগ এবং মিহিদানার টেস্ট তো অবশ্যই করা হবে, কিন্তু তার আগে কিন্তু আমরা এই শহরটাকে ভালো করে ঘুরে দেখব, এমনকি এই শহরে অনেক হিস্ট্রি আমরা খুঁজে বের করব। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি এই শহরের সবথেকে বড় রেল স্টেশন বর্ধমান স্টেশন। বর্ধমান, যা একসময় বঙ্গবর্ধমান নামে পরিচিত ছিল, পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শহর, যার ইতিহাস খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে শুরু। বর্ধমানের তো অনেক হিস্ট্রি রয়েছে, সেসব কিছু তো অবশ্যই জানবো, কিন্তু আপনারা যদি এই বর্ধমান শহরে ঘুরে দেখার প্ল্যান করে থাকেন, তাহলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। আর আজকে আমার জার্নির শুরুটা হয়েছিল হাওড়া স্টেশন থেকে। এখন ঘড়িতে টাইম হয়েছে 7:45, আর এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। তো আমাদের 8:05-এ ট্রেন আছে, ওই ট্রেনটা কিন্তু আমাদের ধরতে হবে। আর টিকিটও কাটা হয়নি এখনও, টিকিটটাও কাটতে হবে। আমাদের বর্ধমান লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আজ কিন্তু জার্নিটা আর একা হচ্ছে না, সাথে আরেকজনকে পেয়ে গেছি। হাওড়া টু বর্ধমান লোকাল মেন লাইন, এটা কিন্তু ছেড়ে যাচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। আর এখন টাইম হয়েছে 8:05। কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আর হাওড়া থেকে বর্ধমান যাওয়ার আমাদের টিকিট প্রাইস পড়েছে 25 টাকা করে। আমাদের ট্রেনটা কিন্তু এই মুহূর্তে ঢুকছে বর্ধমান জংশন। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশন। আর আমাদের ট্রেনটা এসেছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এখনও রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অনেক এখানে গাড়ি পেয়ে যাবেন, আপনার যেখানে গন্তব্য সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এবং এখান থেকে অনেক টোটো বা অনেক গাড়ি পাওয়া যাবে, যেটা আপনি বুক করেও চলে যেতে পারেন। বর্ধমানে প্রথমেই আমরা যে জায়গাটা ঘুরে দেখব সেই জায়গাটার নাম হলো বর্ধমানের হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্ক কার্জন গেট। বর্ধমান স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার, তাই ভাবলাম কোনো গাড়িতে করে না গিয়ে 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। তাই আমরা হেঁটেই চলে গেলাম বর্ধমানের কার্জন গেট। এই মুহূর্তে আমরা চলে এসেছি বর্ধমানের হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্ক কার্জন গেট বা বিজয় তরুণ গেট। বর্ধমানের কার্জন গেট, এটি 1902 সালের দিকে লর্ড কার্জনের সম্মানে তৈরি করা হয়েছিল। তবে স্বাধীনতার পরপর এর নাম বদলে হয় বিজয় তরুণ। কার্জন গেট শুধু একটি স্থাপত্য নয়, এটি ইতিহাসের সাক্ষী। এই গেটটি বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহতাবের রাজ্য অভিষেক উপলক্ষে নির্মিত হয়েছিল। 1904 সালে লর্ড কার্জন বর্ধমান সফরে এলো, তার সম্মানে গেটটির নামকরণ করা হয় কার্জন গেট। এরপরে আমরা যে জায়গাটা ঘুরে দেখব সেই জায়গাটা হলো বর্ধমানের সর্বমঙ্গলা টেম্পল। কার্জন গেট থেকে 1.7 কিলোমিটার এবং রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটারের কাছে। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সর্বমঙ্গলা
মন্দির। বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মা সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরটা প্রায় 300 বছরের পুরনো এবং বর্ধমানের রাজ পরিবারের সঙ্গে এর গভীর যোগসূত্র রয়েছে। 1702 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি শোনা গেছে মন্দিরটি ভীষণ জাগ্রত। মা সর্বমঙ্গলা ভক্তদের মনস্কামনা পূরণ করে। এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর এখানে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ, মন্দির ওপেনের টাইমটাও বলে দিই, সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকাল 4টে থেকে রাত 8টা অবধি। আর এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম কিন্তু এন্ট্রি ফি লাগে না। এখন আমরা জুলজিক্যাল পার্ক, বর্ধমানের জুলজিক্যাল পার্ক বা বর্ধমানের চিড়িয়াখানা, এখানে আমরা বেরিয়েছি। আর এই মন্দির থেকে কিন্তু আমরা ওই চিড়িয়াখানার ওখানে যাচ্ছি, তাই একটা টোটো গাড়ি ধরে নিয়েছি। এই মন্দির থেকে টোটো গাড়িতে 20 টাকা করে আমাদের ভাড়া নিচ্ছে। মা সর্বমঙ্গলা মন্দির থেকে জুলজিক্যাল পার্কের দূরত্ব প্রায় 3 কিলোমিটার এবং বর্ধমান রেল স্টেশন থেকেও প্রায় 3 কিলোমিটারের কাছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক বা বর্ধমান চিড়িয়াখানা বলতে পারো। তো এই 2025-এ এই বর্ধমান চিড়িয়াখানাতে আমরা কি কি দেখতে পাবো সেটা কিন্তু দেখে নেব। আর যেহেতু আমি এখানে প্রথমবার, চলো ভেতরটা ঘুরে দেখি কি কি দেখতে পাবো, সেগুলো আমরা কিন্তু দেখতে থাকবো। বর্ধমান জুলজিক্যাল পার্ক বেশ সুন্দর একটি জায়গা, যেখানে রয়েছে নানা রকম প্রজাতির পাখি এবং বাঘ, কুমির, আরও অনেক কিছুই রয়েছে। ওভারঅল এই পার্কটা বেশ ভালো লাগবে, বিশেষ করে যারা জঙ্গল পছন্দ করো তাদের তো খুব ভালো লাগবে, কারণ বেশ বড় এলাকা জুড়ে এই পার্কটি রয়েছে এবং জঙ্গলের বেশ ভালো রকম ভাইব রয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। আর এই পার্কের কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, সেটা অলরেডি আমার ইউটিউবে বা আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে, তো তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারো। পরবর্তী যে জায়গাটা আমরা ঘুরে দেখব সেই জায়গাটা হলো বর্ধমান সায়েন্স সিটি। বর্ধমান চিড়িয়াখানা থেকে বেরিয়ে মেন রোডে উঠে বাঁ দিকে একটু হেঁটে চলে গেলেই বর্ধমান সায়েন্স সিটি পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি বর্ধমান সায়েন্স সিটির কাছে। তো চলো এখানেও কী কী আছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো এখানে কিন্তু টিকিটের মূল্য 30 টাকা করে এর ভেতরে কিন্তু প্রবেশ করার জন্য। এই বর্ধমান সায়েন্স সিটির ভেতরে এখানেও কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। ফোনে আপনি ফটোগ্রাফি করতে পারেন বা ভিডিওগ্রাফি করতে পারেন, তো ক্যামেরা অ্যালাউ নেই এই সায়েন্স সিটির ভেতরে। পিছনে এই জায়গাটা বেশ দারুণ লাগে, স্পেশালি বাচ্চাদের তো আরও ভালো লাগবে। এর ভেতরে ঢুকলে মানে কোন দিকে গেট, কোন দিক দিয়ে যাব সেটা একদমই বোঝা যায় না। তো যাই হোক, পবিত্র আগে ঢুকেছে। এই তো এইদিকে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমাকে সামনে রয়েছে, ঠিক আছে দুটো ইয়ে দেখো না, দেখে নিয়ে বোঝা যাবে। এদিকে, হ্যাঁ এদিকে এদিকে গেট আছে, আর এদিকে ওই এদিকে একদম বোঝা যাচ্ছে না কিন্তু।
এদিকে কত সুন্দর জায়গাটা দেখো। এটা কিন্তু টোটালি মিউজিয়ামের মধ্যে রয়েছে, সায়েন্স সিটি মিউজিয়ামে। বর্ধমানের শহরটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর এমনভাবে করা আছে যেন মনে হচ্ছে যে রিয়েল। দেখো, কেউ বুঝতে পারবে? আমি না যদি পুরোটা ভালোভাবে বলতাম, পুরো রিয়েল লাগছে। হাততালি মারলে গাছটা আলো জ্বলে। এই গাছটা কিন্তু দারুণ, হাততালি মারলে পুরোটাই আলোটা জ্বলে যাবে। 25 টাকা টিকিটের বিনিময়ে আমরা এই সায়েন্স সিটিতে তেমন কিছু দেখতে পেলাম না, কিন্তু এই সায়েন্স সিটিটা আমাকে দীঘার সায়েন্স সিটির কথা মনে করিয়ে দিল। আর এই সায়েন্স সিটির বাইরে যে পার্কটা রয়েছে, সেই পার্কটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। তো আমরা এই সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম নবাব বাড়ি। আর যাবার পথে আমরা বর্ধমানের রাজবাড়িটাও দেখতে পেলাম, কিন্তু সেখানে কিন্তু আমরা দাঁড়ালাম না, সেখান থেকে আমরা সোজা নবাব বাড়ির দিকে চলে গেলাম। তো নবাব বাড়িতে গিয়ে আমরা ভেবেছিলাম যে ভেতরটা খুব দারুণ করে ভিডিও শ্যুট করব, কিন্তু নবাব বাড়িতে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই বা ফটোগ্রাফি করা যাবে না, কারণ ওখানের মালিক এখনও ওখানে থাকে। সেই কারণে আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারিনি। তো বিনা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ছাড়াই আমরা ভেতর থেকে ঘুরে আসলাম। ভেতরটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো, পুরনো বাড়ি কেল্লার মতন একটা ফিল, মানে ওভারঅল আমার ভেতরটা খুবই ভালো লাগলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে অনেকটা দুপুর হয়ে গেছিলো, সেই কারণে আমরা ভেবে আছি যে কিছু একটা খেতে হবে, কিন্তু আমরা সিটি থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম, সেই কারণে খুব একটা দোকান পাচ্ছিলাম না, আর অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। তাই যাবার পথেই আমরা একটা মিষ্টির দোকান দেখতে পেলাম, সেই মিষ্টির দোকানে ঢুকে গেলাম। ভেবেছিলাম বর্ধমানের ফেমাস সীতাভোগ এবং মিহিদানা এটা কোনো বড় দোকানে গিয়ে খাবো, কিন্তু সামনেই একটা মিষ্টির দোকান দেখে সেখানেই আমরা ঢুকলাম। সেখানে গিয়ে আমরা এই সীতাভোগ এবং মিহিদানা টেস্ট করলাম। এই বর্ধমানে এসে আর সীতাভোগ খাবো না সেটা তো হয় না। দেখো, আমরা কিন্তু একটা সুইটের দোকানে চলে এসেছি, আর ফেমাস সুইট যেটা এই বর্ধমানের ফেমাস সুইট সীতাভোগ, সেটা আজকে আমরা ট্রাই করব, টেস্ট করব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। বল, ফাইনালি তুই টেস্ট করে নিলি কিন্তু এই বর্ধমানের ফেমাস সীতাভোগ। কেমন লাগছে বল তোর? আচ্ছা, সীতাভোগ এবং মিহিদানা টেস্ট করার পর আমরা কিন্তু একটা টোটো ধরে সোজা চলে গেলাম বর্ধমানের ফেমাস 108 শিব মন্দিরের দিকে। কিন্তু যাই বলো, বর্ধমানের পরিবেশটা এবং রাস্তাঘাটটা খুবই ভালো, যেটা আমার খুবই ভালো লেগেছে, যে অনেকটা উন্নত হয়েছে এই বর্ধমান শহরটা। এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমানের 108 শিব মন্দির। এই দেখো কত মন্দির, পুরো রাউন্ডটাকে ঘুরে মন্দিরটা কিন্তু দেখতে হবে। মানে একদম মেন গেট থেকে ঢুকেই বাঁ দিক থেকে বলো ডান দিক থেকে বলো, যেদিক থেকে যাবেই এরকম সোজা মানে পুরো রাউন্ডটা ঘিরে 108টা এই মন্দির রয়েছে। আর এখানে হচ্ছে সব থেকে মানে বেস্ট যে টাইমটা হবে, সেই টাইমটা হচ্ছে শিবরাত্রির সময়। তো শিবরাত্রি প্রায় এসে গিয়েছে, তো শিবরাত্রি স্পেশালি এই ভিডিওটাও হতে চলেছে। কত শুধু মন্দির দেখো, 108টা শুধু শিব মন্দির রয়েছে, আর ছোট ছোট মহাদেবের শিবলিঙ্গ রয়েছে।
কত শুধু মন্দির দেখো। এখানে হচ্ছে বাইরেটা কিন্তু পার্কিংও রয়েছে, আপনি পার্কিং করে রাখতে পারেন। আপনি যদি বাইক বা গাড়ি বা আদার্স কোনো বড় গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং করতে পারবেন, সেরকম চার্জ রয়েছে। 10 টাকা বাইকের আর 25 টাকা 4 চাকার, আর আদার্স কোনো গাড়ির জন্য 125 টাকা।